নমস্কার আমার প্রিয় দিদি বোনেরা বন্ধুরা, রিয়াল ব্লগার মাম্পি চ্যানেলে সবাইকে স্বাগত। যে যেখান থেকে আজকের ব্লগটি দেখছো সবাইকে অনেক ধন্যবাদ আর ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। আমার নতুন বাড়িতে আসার পর তোমরা অনেকেই বলেছো হোম ট্যুর দিতে। হোম ট্যুর তো অবশ্যই দেব, সেটা খুব তাড়াতাড়ি আসবে। কিন্তু একটা জায়গাতে আসার পর জিনিসপত্রগুলো গুছিয়ে নেওয়া বা ঘরটা মনের মতো গুছিয়ে না নিলে হোম ট্যুরটা দিয়ে আমারও শান্তি লাগবে না আর তোমাদেরও দেখতে ভালো লাগবে না। আসলে যখন এসেছিলাম জিনিসগুলো যেভাবে রেখেছি এখন আমার মনে হচ্ছে আসলে সেই জায়গাগুলো পারফেক্ট জায়গা নয়, যার জন্য নিজে থেকে কিছু জিনিস সরিয়ে তারপরে আবার অন্য জায়গায় রেখেছি। সংসারের কাজের মাঝে আবার এই শৌখিন কাজগুলো করতেও তো একটু সময় লেগে যায়, তাই না? তাই প্রত্যেক দিন একটু একটু করে সময় বার করে আর একটু একটু করে কাজগুলো করি। আমার যদিও ভালোই লাগে কাজগুলো করতে, কিন্তু সময়ের একটা ব্যাপার থাকে। তো যার জন্য কী করি, সকালবেলার দিকে বা বিকেলবেলার দিকে একটু একটু করে সময় বের করে সব কিছু গুছিয়ে নেওয়া। সত্যি কথা বলতে জায়গা মতো সব কিছু যদি সেট না করতে পারি আমার নিজেরও শান্তি নেই। মানে হয় না, অনেকের ভীষণ দেখবে সংসারের জিনিসপত্র ঠিকঠাক না থাকলে মাথায় একটা টেনশন হয়। তো মানে উটকো টেনশন যাকে বলে, তো আমার হচ্ছে উটকো টেনশন, মানে কোনো কারণ ছাড়াও কিন্তু আমি টেনশন করতে পারি। প্রত্যেকটা ছোট ছোট জিনিস যদি আমার ঠিকঠাক না থাকে সেটাও একটা টেনশনের ব্যাপার। তো যাই হোক, এখানে আজকে ড্রয়িং রুমটা গুছিয়ে নিচ্ছিলাম। আর আমার এই ড্রয়িং রুমটার মধ্যে বেশ অনেকটা স্পেস আছে। আর একটা শান্তির ব্যাপার কি বলো তো, ড্রয়িং রুমটা শুধু ড্রয়িং রুম হিসেবেই ব্যবহার করতে পারি, এখানে আর ডাইনিং স্পেস বা অন্য কিছু এক্সট্রা করে দেওয়া না, যার জন্য অনেকটা পরিষ্কার ঝকঝকে তো থাকি, তার সাথে গুছিয়ে রাখলে বেশ ভালোই লাগে। আর তোমাদেরকে যেদিন দেখাবো তোমাদেরও খুব ভালো লাগবে। আর এখানে দেখো ছোট ছোট কিছু শোপিস দিয়ে ঘরটাকে সাজিয়ে নিয়েছি। এর আগের বার যখন নতুন বাড়িতে গিয়েছিলাম অনেক নতুনত্ব জিনিস কিনে ঘর ভরিয়েছিলাম। এবার আমি ওই ভুল আর করিনি। আমার যতটুকু জিনিস আছে এবার থেকে আমি ধরেই নিয়েছি ততটা দিয়েই আমি ঘরগুলোকে সাজিয়ে রাখবো, এক্সট্রা আর কিছু কিনবো না। এটা তো বুঝে গেছি, কারণ রেন্টে থাকলে যদি নতুন নতুন জিনিস কিনি সব থেকে খারাপ লাগে যখন জিনিসগুলো নষ্ট হয়ে যায়। কারণ এই যে এই বাড়িতে আসার সময় আমার অনেক জিনিস না নষ্ট হয়ে গেল, পছন্দের জিনিস। আর এই যে ক্যাবিনেটটার ওপরটা সাজিয়েছি, ক্যাবিনেটটাও আমার খুব পছন্দের। ক্যাবিনেটের একটা কাচ আনার সময় ভেঙে গেছে। প্যাকার্স মুভার্স দাদারা বুঝতে পারেনি, তো ওনারা কাজটা যখন রেখেছিল তার মধ্যে একটা কাজ ভেঙে গেল। তো কিছু করার নেই, তোমাদের দাদা বলেছে খুব তাড়াতাড়ি কাজটা আসলে লাগিয়ে দেবে। তো আমার শান্তি নেই যতক্ষণ না লাগাবো কাজটাকে। আর এদিকে দেখো কিছু জিনিসপত্র গুছিয়ে নিচ্ছিলাম। একটা বোন আমাকে জিজ্ঞেস করেছিলে যে আমার ক্রকারি জিনিসগুলো ওই বাড়ি থেকে এখানে কি করে নিয়ে এলাম এতগুলো জিনিস। তো এটা বলে রাখি যে আমি ভীষণ ভীষণ কষ্ট করে জিনিসগুলোকে নিয়ে এসেছি রাত্রেবেলা। পুরো রাত আমি ঘুমোইনি, বসে বসে ওই নিউজ পেপার দিয়ে প্রত্যেকটা জিনিস মানে ইন্ডিভিজুয়াল জিনিসগুলো আমি আলাদা আলাদা করে কি করেছি, নিউজ পেপারে মুড়িয়ে, মানে ছোটোর থেকে ছোট জিনিস বোঝাতে চাইছি আর কি। তো সবগুলো আলাদা আলাদা করে মুড়িয়েছি নিউজ পেপারে বসে বসে একটা একটা করে। তারপরে সেগুলো ওই বক্সের মধ্যে ভরেছি। তারপরে কাপড় দিয়ে দিয়ে সবগুলোকে আলাদা আলাদা করেছি, মানে কোনোটার সাথে কোনোটা টোকা লেগে বা আঘাত লেগে একটার উপর একটা পড়ে গিয়ে যেন ভেঙে না যায়, মানে চাপা পড়লেও যেন ঠিকঠাক থাকে সেইভাবে জিনিসগুলোকে আনা হয়েছে। ভীষণ কষ্ট হয়েছিল এগুলো গোছাতে, কিন্তু আমি না এগুলো কারো হাতে দিইনি, এই কাজটা পুরোটা নিজে করেছি। হ্যাঁ, আমার ভাই কিছুটা আইডিয়া দিয়েছিল, ও খুব সুন্দর গোছাতে পারে, তো বলেছিল এইভাবে এইভাবে যদি জিনিসগুলো নেই তাহলে ঠিকঠাক থাকবে। আসলে আমার ক্রকারি জিনিসগুলো না, ওগুলো হচ্ছে আমার খুব শখের জিনিস। এক একটা জায়গাতে যখন বেড়াতে গিয়েছি এক একটা জিনিস সিলেক্ট করে নিয়ে এসেছি। তো ওই শৌখিন জিনিসগুলো না, যার জন্য ভাবলাম যে না, কারো দায়িত্বে দেব না, সেটা নিজেই গুছিয়ে নেব। আর এই বাড়িতে আসার পর একটা জিনিস আমার এত ভালো লাগে, এই যে আমি দেওয়ালের মধ্যে প্রত্যেকটা দেখো সাজানো জিনিস হ্যাং করেছি, এগুলো কিন্তু আগের থেকে করাই ছিল। আমি যেদিন এই ঘরটা প্রথম দেখতে আসি, এই ঘরের যে দাদা আমাদেরকে দুজনকেই বলেছিল যে ওনারা একটা জিনিস মানে বোঝে, রেন্টে থাকো আর যাই থাকো, ফ্যামিলি যখন একটা থাকে তাদের নির্দিষ্ট মানে মিনিমাম কিছু নিডস তো প্রয়োজন হয়, তাই না? একটা দেওয়ালে হয়তো ঘড়ি লাগাতে ইচ্ছে হলো বা একটা ঠাকুরের ফটো লাগাতে ইচ্ছে হলো, তো সেই জিনিসগুলো যারা রেন্টে থাকে তারা হয়তো নিজেরা করিয়ে নেয় বা অনেক সময় দেওয়াল নষ্ট হয়ে যায়। এতে কিন্তু যারা রেন্টে থাকে তাদেরও ক্ষতি, আবার যাদের ঘর তাদেরও ক্ষতি। তো তার থেকে ভালো উনি আগের থেকেই এই যে অ্যাডহেসিভ হুকগুলো লাগিয়ে রেখেছিল, এতে দেওয়ালও নষ্ট হয়নি আর তার সাথে আমরা প্রয়োজন অনুযায়ী সেটা ব্যবহারও করতে পারছি।
পাচ্ছি। তো এই ছোট ছোট বিষয়গুলো আমার ওনাদের খুব ভালো লেগেছিল, যেটা কিন্তু আমি এতদিন এত বাড়ি দেখেছি, এত বাড়িতে ঘুরেছি, আমি কোথাও দেখিনি। আর সত্যি কথা বলতে জানো তো, যখন আমি বিভিন্ন জায়গাতে রেন্ট দেখেছিলাম, আমার এমন এমন জায়গাতে গিয়েছিলাম মনে হয়েছিল আমি বাড়ি দেখতে আসিনি, কোনো স্কুলে ভর্তি হতে এসেছি। মানে তাদের বাড়িতে ঢোকার একটা সময়, মানে রাত্রেবেলা ফিরবো, সেটা নির্দিষ্ট সময় করে দেওয়া আছে, বাড়িতে কে কখন আসবে সেটারও আবার ওদের মানে নিষেধাজ্ঞা আছে, এ আসতে পারবে না, ও আসতে পারবে না, এরকম একটা ব্যাপার। তো সব কিছু মিলিয়ে মানে এটা একটা অভিজ্ঞতা যে প্রচুর মানুষকে চিনতে পারলাম। আবার এমন মানুষও দেখেছি যে ভীষণ ভালো, চেনে না অথচ হয়তো কত গল্প করছে। এই বাড়িতে এসে আমার এই জিনিসটা ফিল হলো যে একটা ফ্যামিলি এক জায়গায় থাকতে গেলে যা যা জিনিস প্রয়োজন প্রত্যেকটা জিনিস ওনারা ফিল করে বুঝে রেখেছে, ঘরের মধ্যে রেখেছে বা লাগানো যা যা আর কি প্রয়োজন সমস্ত কিছুই ঘরটাতে করা আছে। এটা না একটা ভালো মানুষের পরিচয়, কারণ দেখবে যারা সত্যিকারের ভালো মানুষ তারা কিন্তু মানুষের সুবিধে অসুবিধেগুলো তারা বোঝে, যার জন্যে তারা তাদের ঘরটাকেও সেইভাবেই তৈরি করে যেন একটা ফ্যামিলি এলে তাদের কোনো সমস্যা না হয়। তো যার জন্যে কিন্তু সব থেকে এই বাড়িতে আসার প্রধান প্রধান কারণ বা আমাদের ভীষণ পছন্দের কারণ হচ্ছে এই মানুষগুলো ভালো। আর তার থেকেও বড় কথা হলো এই যে ফেসিলিটিগুলো ওনারা সমস্ত কিছু করে রেখেছে, আমাদের আর নতুন করে এসে কোনো কিছুর আর কি মাথা ঘামাতে হবে না। আর হয় না অনেক বাড়িতে দেখবে পর্দাটাও লাগানো নেই, কারণ আমরা আগে যে বাড়িতে ছিলাম, যে বাড়িটা তোমরা এতদিন দেখে এসেছো, ওই বাড়িতে কিন্তু পর্দাগুলো সমস্ত কিছু আমরা করেছি। তারপরে এমনকি মশারিটা যে লাগানো দরকার সেই মশারির হুকটা পর্যন্ত আমাদের করে নিতে হয়েছিল। আর তার সাথে তো বাদবাকি দেখেছিলে বাথরুমে একটা কোনো হ্যাঙ্গার বলতে কিছু ছিল না, সেটাও আমরা লাগিয়েছিলাম, মানে মোটামুটি আর কি অনেক কিছুই করে নিতে হয়েছিল। তো সেই জিনিসগুলো এখানে আর করাটা অসুবিধে মানে করিনি আর কি। আর এটাতে একটা অসুবিধে হয় কি বলো তো, যে কোনো জায়গাতে তুমি যখন ছোটোখাটো বা কিছু একটা ইনভেস্ট করে দিলে, দেওয়ালে কিছু একটা লাগিয়ে নিলে বা দরজাতে কিছু একটা লাগিয়ে নিলে, সেটা কিন্তু পরবর্তীকালে আর খুলে আনা সম্ভব হয় না। যেমন আমি দরজাতে তোমরা দেখেছিলে এর আগে অনেক রকমের হুক লাগিয়েছিলাম, যেই হুকগুলোতে আমি জামা কাপড় ঝুলিয়ে রাখতাম, সেগুলো কিন্তু আর খুলে আনিনি। আর এই বাড়িতে আমার এইসব মানে করে দেওয়াই আছে। তো এগুলো হলো এক একটা অভিজ্ঞতা, মানে কি বলবো বলেও আর শেষ হবে না। তো যাই হোক, যার শেষ ভালো তার সব ভালো। তো এদিকে দেখো আমার কিন্তু ড্রয়িং রুমটা মোটামুটি গোছানো হয়ে গেছে, আসলে যতটুকু তোমাদেরকে দেখালাম অতটুকু গুছিয়ে নিয়েছি, বাদ বাকি কিন্তু আরও অনেকটা অংশ গোছানো বাকি আছে, সেটা আবার আরেক সময় যখন করব তখন তোমাদেরকে দেখাবো। আর এদিকে রান্নাবান্না চলছিল, সর্ষে পোস্ত দিয়ে একটা 5 রকমের সবজি দিয়ে চচ্চড়ি হচ্ছে, আর তার সাথে আজকে ছিল নিরামিষের দিন, তো এখানে মুগ ডাল বসিয়েছিলাম মূলো দিয়ে, আর অন্যদিকে রান্নাটাও করে নিচ্ছিলাম। এর মাঝে মাঝে বিছানাটা তোলা হয়নি, বিছানাটা তুলে নিচ্ছিলাম, কারণ আয়ুষ্মান না স্কুল না থাকলে প্রচণ্ড দেরিতে ঘুম থেকে ওঠে, যেহেতু শীতকাল ও একদম উঠতে চায় না। আর সত্যি কথা বলতে আমিও ওকে একদম তুলি না, কারণ উঠলেই তো ওই ঠান্ডার মধ্যে ঘোরাঘুরি করবে। আর আমার ছেলের একটা অভ্যেস যে ও মুজো টুজো কিছু পরে না, এভাবে ঠান্ডা লাগিয়ে দেয়। আর এই কারণে এখন আমার যেটা হয়েছে যে সকালবেলা বাদবাকি সব কাজগুলো গোছানো হয়ে যায়, কিন্তু ওই বিছানাটা গোছানো হয় না। আর এখন তো উইন্টার ভ্যাকেশন ছেলের পড়েই গেছে, কিছুদিন স্কুল বন্ধ থাকবে, তো এখন এরকমই চলতে থাকবে। তো এখানে দেখো চচ্চড়িটা কিন্তু বেশ ভালো হয়েছে, শেষে একটু সর্ষের তেল ছড়িয়ে দিয়েছিলাম, আর ফোড়নে তো দেখলেই কালো জিরে আর কাঁচা লঙ্কা দিয়েছিলাম, আর হালকা একটু চিনি দিয়েছিলাম। অল্প একটু চিনি দিলে বেশ চচ্চড়ি খেতে ভালো লাগে। তো এদিকে দেখো রান্নাটা কিন্তু আমার হয়ে গেছে। আর একটা জিনিস তোমাদেরকে আমি শেয়ার করি, এই যে কানেরগুলো আর আংটিটা আমি সব সময় বাড়িতে পরে থাকি, এটা না একদম মানে কালারটা সোনাটার কালারটা যেন কেমন হয়ে গেছে, মানে সব সময় পরলে যেটা হয় কালারটা একটু কালো কালো হয়ে যাওয়াটা ভীষণ স্বাভাবিক। তো আমি এখানে কোলগেট দিয়ে এটাকে পরিষ্কার করব। এই হ্যাকটা যারা জানো, যারা ঠিক আছে, কিন্তু যারা জানো না তাদেরকে বলছি, তোমরা যদি গোল্ড জুয়েলারি ক্লিন করতে চাও বাড়িতে, তাহলে কিন্তু একটুখানি ওই যে কোনো লিকুইড মধ্যে বাসন মাজা লিকুইড যে আছে সেখানে ভিজিয়ে রেখে তারপরে এই যে কোলগেট দিয়ে ব্রাশ দিয়ে একটু ঘষে নিলেই কিন্তু একদম নতুনের মতো চকচকে হয়ে যায়। আর আরেকটা জিনিস, সোনার গয়নার মধ্যে কখনোই তোমরা বেকিং সোডা বা ভিনিগার এই জাতীয় জিনিসগুলো দেবে না, কারণ আমি দিয়েছিলাম একবার, ভীষণ খারাপ রেজাল্ট হয়, ঠিক আছে। তার থেকে ভালো যে কোলগেট দিয়ে একটু মেজে নিলেই পরিষ্কার। দেখো কতটা চকচকে হয়েছে, আর ওই কালো স্যাঁতস্যাঁতে ব্যাপারটা কিন্তু আর নেই। তো এইভাবে এই যে আংটিটাও মেজে নিয়েছি। আর আমার এই মুক্তোর আংটিটার সমস্যা হচ্ছে এত ডিজাইনগুলো ঘন ঘন না,
খুব তাড়াতাড়ি নোংরা হয়ে যায়। তো এদিকে দেখো আমার কিন্তু স্নান শেষ হয়ে গেছে, আর এই তো স্নান শেষ করে একটু সেজে গুজে নিয়েছি। আর আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। আর ভালো লাগলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটাকে লাইক করে দিও। টাটা, বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।